আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের পতন নিশ্চিত এবং তার পতনের সময় যতই ঘনিয়ে আসছে তার সাথে সাথে 111 বা 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। সম্প্রতি বিবিসি বাংলাকে বঙ্গবন্ধুর দৌহিত্র আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছে বিদেশিদের ভিতরে কেউ কেউ এবং বাংলাদেশে যারা আছে সুশীল, যারা নিজেদেরকে সুশীল হিসাবে দাবি করে, যারা কোনো দল করেন না, রাজনীতি করেন না বলে তারা নিজেরা দাবি করেন, সেই পক্ষগুলো চাচ্ছে দুই দলের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য। দুই দলের নেতৃত্বে পরিবর্তন আনা এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকে। 111 সময় থেকেই দুই দলের নেতৃত্বে যে পরিবর্তন আনার একটা প্রক্রিয়া শুরু করেছিল আন্তর্জাতিক ও দেশীয় চক্র, সেটি কিন্তু থেমে নেই, সেটি কিন্তু এখনো চলমান। 111 সময় তখন তারা চেয়েছিল বিএনপি থেকে খালেদা জিয়াকে মাইনাস করতে এবং আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে মাইনাস করতে। শুধু যে বিএনপি থেকে খালেদা জিয়াকে মাইনাস করতে, আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে মাইনাস করতে, বিষয়টি কিন্তু এমন ছিল না। বিষয়টি ছিল শেখ পরিবার এবং জিয়া পরিবার যারা আছে, যে সকল সদস্যরা আছে, তাদেরকে বাদ দিয়ে একটি বিএনপি গঠন করা এবং একটি আওয়ামী লীগ গঠন করা। এই আওয়ামী লীগের নেতৃত্বে কারা থাকবেন? এই আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন সংস্কারপন্থী নেতারা, যারা শেখ হাসিনা কে ডিনাই করে বা শেখ পরিবারকে ডিনাই করে রাজনীতিটা করবে। এবং বিএনপি থেকে থাকবে, বিএনপিতে থাকবে খালেদা জিয়াকে মাইনাস করে, তারেক জিয়াকে মাইনাস করে যারা রাজনীতিটা করবে, জিয়া পরিবারকে মাইনাস করে রাজনীতিটা করবে। ওই সময় অনেক সংস্কারপন্থী নেতার আবির্ভাব হয়েছিল, যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিএনপিতে ছিল, কিন্তু তারা হঠাৎ সংস্কারপন্থী হয়ে উঠেছিল। এবং এই সংস্কারপন্থী নেতাদের নিয়ে একটা বিএনপি এবং আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রক্রিয়া ওই সময় 111 সরকার এবং বিদেশি বিভিন্ন পক্ষ চেষ্টা চালিয়েছিল, কিন্তু তাদের ওই প্রয়াস কিন্তু তখন ব্যর্থ হয়। এখন সেই প্রক্রিয়া কিন্তু আবারও চলমান রয়েছে, সেই প্রক্রিয়া চলমান রয়েছে। এবং বিএনপি থেকে খালেদা জিয়া কিন্তু এক প্রকার মাইনাস, তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি যে সুস্থ হয়ে রাজনীতির হাল ধরতে পারবে কিনা এটা কোনো নিশ্চয়তা নেই। অন্যদিকে তার যে পুত্র, তার গুণধর পুত্র জনাব তারেক রহমান রয়েছেন, তিনি দীর্ঘদিন প্রায় 18 বছরের বেশি সময় বিদেশে অবস্থান করছেন। তিনি বিভিন্ন দুর্নীতির মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা এবং নানা অভিযোগে অভিযুক্ত হয়ে সেনা সরকারের সময়, ওই সময় 111 সময় ফখরুদ্দিন মহিউদ্দিন সরকারের কাছে একটা মুচলেকা দেন যে তিনি ভবিষ্যতে বাংলাদেশের আসবেন না এবং বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবেন না, এরকম একটা মুচলেকা দিয়ে তিনি ওই সময় দেশ ত্যাগ করেন। তো এই মুচলেকার কারণে মূলত এখন তারেক রহমান কোন প্রকার মামলা এখন তার বিরুদ্ধে নাই। সকল মামলা এই সরকার, ওই ইন্টার যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে সেই সরকারটি তার বিরুদ্ধে যে সকল মামলা ছিল সেই মামলা প্রত্যাহার করেছে বা কোনোটাই তিনি খালাস পেয়েছেন। তবুও তিনি দেশে আসতে পারছেন না। তার এই যে 111 সময় যে সামরিক বাহিনী তথা ফখরুদ্দিন মহিউদ্দিন সরকারের কাছে যে মুচলেকা দিয়ে তিনি দেশ ত্যাগ করেছিলেন, এর কারণে তিনি দেশে আসতে পারছেন না। তো বিএনপি এটাকে নিয়ে ওই রকম কিন্তু ভাবে না, যে বিদেশি পক্ষ বা সুশীল সমাজ যারা আছে তারা ভাবে না যে বিএনপির নেতৃত্বে কারা আসবে। তাদের মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ঠেকানো, শেখ হাসিনাকে ঠেকানো, শেখ পরিবারকে ঠেকানো। দেখুন, যে যাই বলুক, শেখ পরিবার এটা করছে, ওটা করছে, দুর্নীতি করছে, অমুক করছে, তমুক করছে, শেখ পরিবারের অমুকে এই করছে, তমুকে এই করছে, এগুলো সব বোকাস কথা, ভাওতা কথা। ব্যারিস্টার ফজলে তাপসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শোনা যায়, কিন্তু একটা ব্যারিস্টার কেন দুর্নীতি করতে হবে? তিনি যদি এসব রাজনীতি বাদ দিয়েও তার আইন পেশায় প্র্যাকটিস করতেন নিয়মিত, তার কি টাকার অভাব ছিল? 111 এর আগে তো তিনি ওইভাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কিন্তু তিনি কিন্তু ওয়েল এডুকেটেড এবং ওয়েল এস্টাবলিশড। যেমন শেখ পরিবারে এমন একটা লোককে আপনি খুঁজে পাবেন না যারা ওয়েল এডুকেটেড নয় এবং ওয়েল এস্টাবলিশড নয়। তো এগুলো বোকাস কথা। এগুলো তৃণমূলের মনে একটি ধারণা তৈরি করা যে শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগ করতে হবে, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ করতে হবে, সজীব ওয়াজেদ জয় নেতৃত্বে আওয়ামী লীগ গঠিত হতে পারবে না বা আসতে পারবে না, এরকম একটা ধারণা তৃণমূলে বা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই চেষ্টাটা করে কিন্তু ওই যে বিদেশি পক্ষ আছে, বিভিন্ন পক্ষ, এবং আমাদের এই দেশের ভিতরে তথাকথিত যারা সুশীল আছে, এই সুশীলেরা এবং তাদের দোসর এই জামাত গঙেরা, তাদের মূল টার্গেট আওয়ামী লীগের নেতৃত্ব বিনাশ করা। একটা জিনিস কি, বঙ্গবন্ধুর রক্ত ছাড়া, রক্ত কিন্তু কথা বলে। শেখ পরিবার এই বাংলাদেশের জন্য যে রক্ত দিয়েছে, কয়টা পরিবার এরকম রক্ত দিয়েছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য? তো বাংলাদেশের মানুষের আবেগ, অনুভূতি কিন্তু এই শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ঘিরে নয়, অনেক মানুষের আবেগ আছে এই শেখ পরিবারের প্রত্যেকটি মানুষের প্রতি। তো এই পরিবারটাকে বাদ দিয়ে যারা আওয়ামী লীগকে ভাঙতে চায় বা আওয়ামী লীগকে দুর্বল করতে চায়, তাদের মূল এজেন্ডা হচ্ছে উইথাউট শেখ পরিবার রিফাইন্ড আওয়ামী লীগ। এই যে এই পরিকল্পনাগুলো হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ, আওয়ামী লীগের
নেতৃত্বে পরিবর্তন বা বিএনপির নেতৃত্বে পরিবর্তন, এই পরিবর্তনটা আসলে কাদের মেটিকুলাস ডিজাইনে হচ্ছে? এটার কি কে মূল পরিকল্পনাকারী? ডক্টর ইউনূস? না, ডক্টর ইউনূস মাত্র একটা দাবার একটা খুঁটি মাত্র। এখানে ডক্টর ইউনূসের ওরকম কোনো রোল নেই। ডক্টর ইউনূসকে খেলাচ্ছে তাই ডক্টর ইউনূস খেলছে। এখানে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে বা যে আন্তর্জাতিক চক্রান্তগুলো হচ্ছে, এই চক্রান্তগুলো কিন্তু শুরু হয়েছিল সেই 1971 সালে। 1971 সালের যখন মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয় বা সংঘটিত হয়, সেই সময় কিন্তু বাংলাদেশকে ঘিরে বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। এক পক্ষ ছিল স্বাধীনতার পক্ষে, আর এক পক্ষ ছিল স্বাধীনতার বিপক্ষে। কিছু দেশ পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল এবং কিছু দেশ বাংলাদেশের স্বাধীনতা এবং মিত্রবাহিনী বা ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল। এবং কারা কারা নিয়েছিল আমি নাম বলছি না, আপনারা এটা জানেন। বিশেষ করে দুই পরাশক্তির কথা তো সবাই জানা। এক পরাশক্তি যেমন সপ্তম নভোর পাঠিয়েছিল পাকিস্তানের পক্ষে, তেমন মিত্রবাহিনীর পক্ষে বা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে বিশ্বস্তরীয় পাঠিয়েছিল আরেকটি পক্ষ। এই যে দুই পক্ষের কনফ্লিক্ট এবং 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তানের পরাজয় এবং বাংলাদেশের নামক একটি নতুন স্বাধীন রাষ্ট্রের উত্থান, এটা কিন্তু স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি এই বিশ্বের শক্তিধর দেশগুলো। এবং আমাদের যে পরাজিত শোষক দেশ পাকিস্তান, তারাও কিন্তু এখনো পর্যন্ত এই পরাজয়টাকে ওইভাবে মেনে নিতে পারে না। আর্মিতে একটা কথা আছে, সেনাবাহিনীর ভিতরে একটা কথা প্রচলিত আছে যে আর্মি বা সেনাবাহিনী কখনো তাদের পরাজয় ভুলে যায় না। তো তারাও কিন্তু তাদের পরাজয় ভুলে যায়নি। তারা তাদের পরাজয় ভুলে যায় নাই বিধায় তারা নানান সময় নানান চক্রান্ত করেছে। বাংলাদেশ যখন স্টেবল হয় বা বাংলাদেশের মান মর্যাদা যখন বিশ্বের বুকে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে, তখনই তাদের চক্রান্তটা কিন্তু শুরু হয়। তখন ওই যে তাদের গায়ে কিন্তু জ্বালা পড়া শুরু হয়ে যায় যে পরাজিত শক্তিগুলোর, এই পরাজিত দেশ এবং তাদের যে দোসর দেশগুলো ছিল এবং এই দেশে অবস্থানকারী তাদের যে এলয় দোসর জামাতে ইসলাম, এদের কিন্তু গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এই জামাতের অনেক নেতা কিন্তু এখন বিএনপিতে গুপ্তভাবে ঢুকে গেছে। শুধু যে বিএনপিতে ঢুকেছে তা না, আওয়ামী লীগেও ঢুকেছে, বিভিন্ন দলে ঢুকেছে। তো তাদের এই জ্বালা পড়া শুরু হয়ে যায়। এই জ্বালা পড়া থেকে তারা 1975 ঘটিয়েছে, 1981-তে 81 ঘটিয়েছে এবং বিভিন্ন সময় তারা 111 ঘটিয়েছে, 2024-এর 5ই আগস্ট ঘটিয়েছে এবং তাদের চক্রান্ত চলমান। তাদের মূল এজেন্ডা বা পরিকল্পনা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। তো এই ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে গেলে কি হবে করতে হবে? ব্যর্থ রাষ্ট্র পরিণত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে হলে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে হবে। বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, এমন কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে যারা এই পরাজিত শক্তির কথায় উঠবে বসবে চলবে, এরকম লোকজনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো থাকবে সেই রাজনৈতিক দলগুলোর প্রধান হতে হবে তাদের অনুগত ব্যক্তি, যারা তাদের কথা শুনবে, তাদের কথা মেনে চলবে, তাদের দাসত্ব মেনে নেবে, তারা যেটা করতে চাবে সেটা করতে পারবে, এরকম লোকজনকে তাদের বাংলাদেশের নেতৃত্বে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আনতে হবে। এই যে ছোট ছোট যেগুলো পার্টি দেখেন, এবি পার্টি, সালবি পার্টি, বিসি পার্টি, নাগরিক পার্টি, এইগুলোর এই যে পার্টির প্রধানদের দেখেন, এদের কারো ভিতরে কি আপনি দেশপ্রেম দেখেন? এরা কি চায়? এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য একটাই, এই পরাশক্তিগুলোর অনুগত হয়ে থাকা। আমাদের সাথে যে পরাজিত শক্তি, পরাজিত দেশ ছিল যারা 1971 সালে আমাদের কাছে পরাজয় বরণ করেছে, সেই দেশের অনুগত থেকে এই দেশে রাজনীতি করা। এর জন্য ওই পরাজিত দেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে তাদের একটি সেল বা শাখা খুলেছে। অনেক আগে থেকে জামাত ইসলাম ছিল, কিন্তু এই 1971 সালের পর হতে তাদের পূর্ণ সেল হয়, আইএসএস সেল হয়ে যায় এই জামাত ইসলাম। এই জামাত ইসলামের কর্মীরা এবং জামাত ইসলামের অঙ্গ সংগঠন শিবিরের কর্মীরা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই মদদে এবং আইএসআই প্রেসক্রিপশনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে। তো তাদের যে উদ্দেশ্য বা তাদের যে এটা শুরু হয়েছিল সেটা কিন্তু আজকে থেকে নয়। এটা খেলা বা এটা পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। তো সেই পুরাতন খেলা এবং অতীতের খেলা কিন্তু এখন চলমান। তারা চায় বাংলাদেশকে পিছিয়ে দিতে, বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে। সেটি কিন্তু জনাব সজীব ওয়াজেদের জয়ের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ফুটে উঠেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে না আসবে এটার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। তথাকথিত সুশীল কিংবা বিদেশিদের ডিসিশনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কোনো সময় পরিবর্তন আসে নাই, এখনো কোনো পরিবর্তন আসবে না। 111-এর সময় তারা চেয়েছিল বাংলাদেশকে ব্যর্থ করে দিতে, বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে দিতে, -2 ফর্মুলার মাধ্যমে তথাকথিত এদেশীয় সুশীল জামাত এবং তাদের বিদেশি প্রভুরা চেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগকে ভেঙে দিতে। তাদের এই প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে। যারা ওই সময় আওয়ামী লীগকে ভাঙার জন্য সংস্কারপন্থী নেতা হয়েছে, তো অতীতে তাদের দলের পক্ষে অনেক ভূমিকা এবং অবদান থাকা সত্ত্বেও তারা কিন্তু এই দল থেকে ছিটকে পড়েছে। তৃণমূলরা তাদেরকে ত্যাগ করেছে। তো সেই অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সময়টিতে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো নেতা কিন্তু শেখ হাসিনার সাথে কিংবা আওয়ামী লীগের সাথে কোন প্রকার বেইমানি করে নাই।
তো আওয়ামী লীগকে ভাঙার যে ষড়যন্ত্রের খেলা বহির্বিশ্বের বিভিন্ন দেশ এবং তাদের এদেশীয় দোসর জামাত এবং তথাকথিত সুশীল এবং সামরিক কর্মকর্তারাও এর ভিতরে অন্তর্ভুক্ত। অনেক সামরিক কর্মকর্তারাও চায় যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে শেখ পরিবারকে মাইনাস করে নতুন নেতৃত্ব বা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে, তা সেটা কিন্তু সফল হবে না। ওই যে একটা কথা বলেছিলাম যে আর্মির পরাজয় কখনো ভুলে না বা প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে। তো বাংলাদেশ সামরিক বাহিনী বা বাংলাদেশ সশস্ত্র বাহিনী যখন গঠিত হয় তখন কিন্তু ওই পাকিস্তান ফেরত অনেক সামরিক কর্মকর্তারাও এই বাহিনীতে যোগ দিয়েছিল এবং তাদেরকে ওইভাবে পুশ করে পাকিস্তান থেকে পাঠানো হয়েছিল। দেখো, ভারতের ষড়যন্ত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাদের এই দেশ পাকিস্তানকে ভেঙে ফেলেছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আলাদা করে ফেলেছে। তা তোমরা যাচ্ছ এই দেশে ফেরত। তারা কিন্তু মুক্তিযোদ্ধা ছিল না, তারা কিন্তু মুক্তিযুদ্ধের সময় ওই পাকিস্তান সেনানিবাসে অবস্থান করেছিল, মুক্তিযুদ্ধে অংশ নেয় নাই। তো তাদেরকে ওই সময় পাঠায় যে তোমরা যেহেতু আবার সামরিক বাহিনীতে যোগ দিবা, বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য হবা, তো তোমাদের কাজ থাকবে কি পাকিস্তানকে আবার কিভাবে এক করা যায় বা এই যে ভঙ্গুর যে পাকিস্তান যেটা ভেঙে গেছে, কিন্তু পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কিভাবে আবার এক করা যায় এই লক্ষ্যে কাজ করা। এটা 50 বছর লাগুক 100 বছর লাগুক, তোমরা এই কাজ কিন্তু চলমান রাখবা। তারই পরিপ্রেক্ষিতে 1975 সংগঠিত হয় এবং নানা সময় নানা সামরিক অভ্যুত্থান সংগঠিত হয় এবং মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কিন্তু জিয়াউর রহমান অনেক সামরিক অভ্যুত্থান করেন। এমন ভাবে সামরিক অভ্যুত্থানের নাটক সাজান এবং ওই সে দেখায় এটা যে সামরিক অভ্যুত্থান হচ্ছে, কিন্তু এটা তারই ডিজাইন করা থাকে। এবং এই অভ্যুত্থানে যেসব মুক্তিযুদ্ধ অফিসাররা অংশগ্রহণ করে বা মুক্তিযুদ্ধের পক্ষের সদস্যরা অংশগ্রহণ করে তাদেরকে কোর্ট অফ মার্শালের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়। এমন 4,500 সামরিক কর্মকর্তা ও সদস্যদেরকে জিয়াউর রহমান ফাঁসি দিয়ে বাংলাদেশ সামরিক বাহিনীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করার চেষ্টা চালিয়ে যায়। এবং ওই যে পাকিস্তান ফেরত যারা বাংলাদেশ সামরিক বাহিনীতে রিক্রুট হয় আবার নতুন করে, এই তারা তাদের ট্রেনিং এর সময় বা বিভিন্ন ক্লাসের সময় বা তাদের অনুগত যারা থাকে তাদের মধ্যে এই ভাবনাটা ছড়িয়ে দেয় যে ভারত আমাদেরকে ভেঙে দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ষড়যন্ত্রে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে, এই জন্য আওয়ামী লীগ আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু। এই ভাবধারা যারা আছে সামরিক বাহিনীতে তাদের একটি পক্ষ এখন চাই যে এই বাংলাদেশ আর পাকিস্তানের ভিতরে এমন একটি সম্পর্ক তৈরি করতে, যে যদিও পাকিস্তান আর বাংলাদেশ যদি এক না করা যায়, যেহেতু দুই স্বাধীন হয়ে গেছে, দুইটি সার্বভৌমত্ব রাষ্ট্র এবং ভাবধারা সম্পূর্ণ আলাদা, তো এমন একটি অ্যালয় তৈরি করা যে পাকিস্তানের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে। এবং সেটাই কিন্তু এখন চলছে এই 2024 সালের 5ই আগস্টের পর থেকে। সেই ভাবধারাই কিন্তু বাংলাদেশকে পরিচালনা করে আসছে তারা। এবং অতীতেও তারা বিভিন্ন সময় চেয়েছিল, 1975 পরে চেয়েছিল এবং এখনো চাচ্ছে তারা ওই ভাবধারায় বাংলাদেশকে নিয়ে দিতে। তো তাদের এই কূট পরিকল্পনা, কূট চাল বাংলাদেশে মুক্তিযোদ্ধারা যতক্ষণ জীবিত আছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সজাগ আছে এবং মুক্তিযুদ্ধে পক্ষের লোকেরা আছে যারা বাংলাদেশে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, এমন জনগণ আছে, দেশপ্রেমিক জনগণ আছে। এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীতেও বাংলাদেশের পক্ষে অনেক মানুষ আছে, অনেক সদস্য আছে, অনেক কর্মকর্তারা আছে। তারা কখনোই তাদের এই কূট প্রচেষ্টা এবং কূট পরিকল্পনা সফল হতে দেবে না। অতীতে যেমন তাদের পরাজয় হয়েছে, 1975 সালের পরবর্তীতেও তাদের পরাজয় ঘটেছে, 1/11 পরবর্তী সময়েও তাদের পরাজয় ঘটেছে। এবং এই যে 2024 সালে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা যদিও অবৈধ এবং কথিত গণ অভ্যুত্থানের নামে একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, কিন্তু তাদের পতন কিন্তু নিশ্চিত। সেই সময় ঘনিয়ে আসছে, খুব অচিরেই বাংলাদেশের শাসন ক্ষমতা বাংলাদেশের পক্ষের মানুষের হাতে যাবে, বাংলাদেশের স্বাধীনতা কামী পক্ষের মানুষের হাতে যাবে। সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।